আজও তাহলে কচু পাতার ঝোল হয়েছে? হ্যাঁ, আর কিছু জোটে নাই তোর? সকাল থেকে মাঠের হাড়ি ভাঙা খাটনি খাটলাম, কাদা ঘেঁটে কোমর ভাঙা অবস্থা হয়েছে, আর ঘরে এসে দেখি সে একই জিনিস। চালও শেষের দিকে, কি আর করব, যা আছে কাল পরশুর বেশি চলবে না। বাজার থেকে কিছু তো আনোও নাই। জানি, সব জানি, তোর দোষ দিচ্ছি না, কিন্তু মানুষের একটা সীমা থাকে না সহ্যে, তাই না? কদিন ধরে একই জিনিস খেতে ভালো লাগে না। লোকে বলে করিমের বউ কচু পাতার ঝোল ছাড়া কিচ্ছু রাঁধতে পারে না। লোকে কি বলে সেটা নিয়ে তুমি বেশি ভাবো। লোকে তো ভাত দেবে না, নিজের পেটের কথা আগে ভাবো। আমি তো তোমার টাকায় বাজার করি না, আমার নিজের হাতে যা পাই কাজ কাম করে তাই দিয়ে সংসার সামলাই। তুমি আজ হাশেম মাতব্বরের মাঠে তো গেছিলে সকালে। ওই কথা থাক, ঠিক মতো পাওনি? আমার কাছে সব খুলে বলতে তোমার এত কষ্ট কিসে শুনি? আমি কি বাইরের মানুষ? ঘরের হিসাব না জানলে সংসার চলবে কি দিয়ে? কাল যদি চাল না থাকে আমি কার দরজায় যাব? আগে দাও, যা আছে খেয়ে নিই, পরে কথা বলছি। একটু নুন হলুদ দিয়ে রেঁধেছি, তেল শুকনো মরিচ সব শেষ। তুমি যে কত কষ্ট করো রহিমা, আমি সব জানি, তবু আমার ভেতরটা কষ্ট হয়, বুঝলে? মনে হয় আমি পুরুষ নামের লাজটুকু রাখতে পারলাম না। এই করিম, ওইদিকে ডাল কাটছিস কেন? আমি কি তোকে ওইদিকে পাঠিয়েছি? কানে তুলো দিয়ে আছিস নাকি? একটা কাজও ঠিক মতো করতে পারিস না, আবার নিজের মতো চালাস সবকিছু। বাবু, ওইদিকে জল জমছিল, তাই মনে হলো আগে ওটা সামলাই। জল থাকলে বীজ নষ্ট হতো তো, ভুল হলে মাফ করবেন, আমি এখনই এইদিকে আসছি। মাথা মোটা, তোর মনে হওয়ার দরকার নেই। তোকে আমি দিনে 80 টাকা দিই, সেটা দয়া করে দিই। গ্রামে তোর মতো লোকের অভাব নেই। এইটুকু মজুরির জন্য লাইন দিয়ে মানুষ এসে দাঁড়ায় রোজ আমার বাড়ির সামনে। বেশি বুদ্ধি দেখালে কাল থেকে আসার দরকার নেই। আমি বুদ্ধি দেখাইনি মাতব্বর বাবু, কাজটা যাতে নষ্ট না হয় তাই ভাবছিলাম। আমি গরিব হতে পারি, কিন্তু কাজে ফাঁকি দিই না। সকাল থেকে দেখবেন একবারও বসিনি। ফাঁকি দিস না বলে কি তোকে মাথায় তুলে রাখবো? তোর বাপু আমার জমিতে কাজ করত, তুই 2 দিন কাজ করে মনে করছিস খুব বড় লোক হয়ে গেছিস? ঘর বাড়ি নেই, খাওয়া দাওয়া নেই, বুকে কচু পাতার ঝোল খাওয়াস, আর আমার সামনে সম্মানের বুলি দিচ্ছিস? শোন, চুপচাপ কোদাল চালা। আজকের কাজ শেষ না করলে পয়সা অর্ধেক দেব। কাল আরো 2টা বিঘা চাষ করতে হবে একই পয়সায়। কি বলছেন বাবু? গরিবের ওপরে একটু দয়া করুন, না হলে তো আমি মরে যাব। আর শোন, আমার জমির ধান আমার কথা চলবে, তোর মাথা লাগাতে হবে না। কি হয়েছে? এত রাগ কেন? মুখ দেখে মনে হচ্ছে খুব রেগে আছো। জামা বদলাও আগে, ভিজে গেছো তো পুরো, ঠান্ডা লাগবে। সর্দি লাগলে কি হবে? ওষুধ কেনবার পয়সা আছে? ডাক্তারের কাছে যাওয়ার সামর্থ্য আছে? মরে গেলেই বরং ভালো হয়, অন্তত এই জ্বালা থেকে মুক্তি পাই। মানুষ মানুষকে কিভাবে নিচে নামায় আজকে আবার দেখলাম। এই রকম কথা বলো না, সকাল থেকে মনটা অস্থির ছিল। কি হয়েছে আজ মাঠে? মাতব্বর আবার কিছু বলেছে? কিছু বলেছে মানে? সারা দিন গাধার মতো খাটিয়েছে, তারপর বলে 80 টাকা দিই, সেটাও নাকি দয়া করে। আমার বাপের নাম ধরে অপমান করেছে আজকে সবার সামনে। যারা যারা সাথে কাজ করছিল তারা মাথা নিচু করেছিল, কেউ একটা কথা বলল না। আর আমি? তুমি তো জানো সে কেমন মানুষ, তার মুখে দয়া নাই, মায়া নাই, কিন্তু সেই রাগটা তুমি ঘরে নিয়ে এসো না। আমি কি দোষ করেছি যে আমার ওপর রাগ দেখাচ্ছ? তো রাগ কার উপর ঝাড়বো? হাশেম মাতব্বরের উপর? তাহলে কালকে থেকে কাজই থাকবে না। আমি যদি একদিন কাজ না পাই, সেদিন রাতে হাঁড়ি বন্ধ হয়ে যাবে আমাদের। আমি তো আর তোমাকে জোর করে ওখানে পাঠাই না, তুমি নিজেই যাও, কারণ আর কোনো উপায় নেই। কিন্তু আমার পেটের দোহাই দিও না। আমি কচু পাতার ঝোল খেয়েই বাঁচতে পারি, না খেয়েও বাঁচতে পারি, কিন্তু তুমি যখন ঘরে এসে চেঁচাও তখন আমার বুকটা ধড়ফড় করে। আমি কি খুব খারাপ মানুষ হয়ে গেছি রহিমা? বিশ্বাস করো তুমি, আমি চাইনি এমন হতে। দিন শেষে ভাবি আজকে ভালোভাবে কথা বলবো অন্তত তোমার সাথে, কিন্তু ঘরে ঢুকলেই এই ফুটো চাল, এই খালি হাঁড়ি, তোমার শুকনো মুখ সব দেখি আর আর মাথা খারাপ হয়ে যায়। আমি অভাবের জ্বালায় কষ্ট পাই, এভাবে কি সংসার টেকে? আমি নিজের বউকে কিচ্ছু দিতে পারি না, এ লজ্জা যে সহ্য হয় না। রহিমা বোন, তোর চোখ এত লাল কেন? কাঁদছিলি নাকি? তোর ঘর থেকে তো কালকে রাতেও চেঁচামেচির আওয়াজ শুনলাম। করিম তোকে মারে নাকি?
আমি না থাকলে তোদের খবর কেউই রাখে না, তাই বল আমাকে ভরসা করে। না ফুলি, কিচ্ছু হয়নি, একটু ঝগড়া হয়েছিল, ও তো সব ঘরেই হয়, তুমি ভেবো না। একটু ঝগড়া? আমার ঘর তোদের ঘর থেকে খুব দূরে নয় রে বোন, আমি সব শুনি। শুধু আমি না, সারা পাড়া জানে তোদের কথা। মানুষে কি বলে জানিস? তোদের মতো অভাগা আর এই গ্রামে নেই। বলে করিমের সংসারে সুখ নাই, বউ ঠিক মতো সংসার করতে পারে না, তাই করিম রাগ করে। আর কি বলে শুনি? কেউ কেউ আবার উল্টাও বলে, করিমকে দোষ দিয়ে লাভ নেই, রহিমা নাকি বেশি বেগ দেখায়। তবে আজ আর একটা কথা শুনলাম, ভেবেছিলাম তোকে বলবো না, কিন্তু না বললে আবার তোরই ক্ষতি হবে মনে হচ্ছে আমার। যা শুনেছো সোজাসুজি বলো আমাকে। কেউ কেউ বলছে গ্রামে নাকি তুই হাটের দিন পাশের গ্রামের মাস্টার সাহেবের সাথে কথা কইছিলি। কি বললে? মাস্টার সাহেব? আমি হাটে গেছিলাম শাক কিনতে, তিনি পাশে দাঁড়িয়েছিলেন, আমি জিজ্ঞেস করছিলাম কচু কোথায় পাওয়া যায়। আমি তো কিছু বলিনি বোন, লোকে যা বলে তাই বললাম। তুই সাবধানে থাকিস, করিম যদি এইসব শুনে তাইলে কিন্তু আরো বিপদ হবে। পুরুষ মানুষ, সন্দেহ করলে মাথা ঠিক থাকে না। আমার ভালোর জন্য বলেছো নাকি আগুনে ঘি ঢালছো? আমার জীবন নিয়ে মানুষের এত কৌতূহল কেন? আরে রাগ করিস না, আমি তো তোর বড় বোনের সমান। আমারে নিয়ে কে কি কইলো আমি বুঝে নেব, এখন তুমি যাও। ফুলি কি বললো তোকে আজকে পুকুর ঘাটে? ভাবছিস আমি জানি না? সে আমার কাছেও এসেছিল, বলছে তুই নাকি হাটের দিন মাস্টার সাহেবের সাথে গল্প করছিলিস। কি ব্যাপার রহিমা, তুই আমাকে কিছু লুকোচ্ছিস? তুমিও ফুলির কথা বিশ্বাস করলা? আমি শাক কিনতে গেছিলাম, পাশে দেখলাম লোকটাকে, তাই আমি শুধু কচু কোথায় পাওয়া যায় জিজ্ঞেস করছিলাম। এইটা কি অপরাধ হয়েছে আমার? পথে ঘাটে মানুষের সাথে কথা বলাটাও কি এখন পাপ হয়ে গেছে? তুই আমার বউ, এজন্য লোকে কি ভাবছে জানিস? আমার ইজ্জত আছে সেটুকু অন্তত রাখ। তুমি আবার ইজ্জতের কথা বলছো? আমি রাত দিন ঘরে খাটি, তোমার জন্য কচু পাতার ঝোল রাঁধছি, ছেঁড়া কাপড় পরে সংসার চালাচ্ছি, আর তুমি পাড়ার এক হিংসুটে মহিলার কথা শুনে আমারে সন্দেহ করছো? আমি সন্দেহ করতে চাই না, কিন্তু লোকে যখন এক কথা দুবার করে বলতে থাকে মাথায় ঢুকে যায়। এমনিতেই সারাদিন কাজ করে মাথা গরম হয়ে যায়। তোমার মাথা গরম থাকলে আমি কি অপরাধ হইয়া যাব? তুমি ভাবো তোমাকে সবাই অপমান করে, কিন্তু তা বলে তুমি আমাকে ছোট করো কেমন করে? বেশি কথা বলিস না রহিমা, আমার মাথা এখন গরম আছে। মাথা গরম থাকলেই মানুষ যা খুশি বলতে পারে? আজ ফুলির কথা, কাল অন্য কারো কথা এনে ঝামেলা করবে, আর প্রতিদিন নতুন করে নিজেকে নির্দোষ প্রমাণ করব আমি? আমি শুধু চাইছিলাম তুই সাবধানে চলিস। তুই এমন করে কথা বলছিস কেন? মনে হয় আমি তো শত্রুর। তোমার কাছে এসে শুধু আমি অপমান আর দুঃখ ছাড়া সত্যি কিচ্ছু পেলাম না। ঠিক আছে, তবে যা, চলে যা। কে ধরে রেখেছে তোকে? হ্যাঁ, আমার আমার কিচ্ছু লাগবে না। ঠিক আছে, এত বড় কথা যখন তুমি বলতে পেরেছো, তখন আমি এক্ষুনি চলে যাব। কে রে, এই অসময় মাঝামাঝি বেলায় কোথা থেকে আসলি মা? মুখখানা একেবারে শুকনো হয়ে গেছে যে। অনেকটা রাস্তা হেঁটেছিস নাকি? পা কাঁপছে দেখছি। আগে বস বস, জল খা, পরে কথা বলবি। আমার নাম রহিমা, পশ্চিম পাড়ার করিমের বউ আমি। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই মা। রহিমা মানে বউ? ও, সেই যে লোকটা হাসেমের মাঠে কাজ করে। শুনছি ছেলেটা ভালো, কিন্তু খুব রাগী। তোরে কি মারধর করে? সত্যি কথা বলবি মা, আমি বুড়া মানুষ, মিছা কথা বলবি না। মারে না, তবে খারাপ মানুষও না, কিন্তু কষ্টে কষ্টে বদলে গেছে। মাতব্বর তাকে সারাদিন অপমান করে, আর সেই রাগ ঘরে এসে আমার ওপর ঝাড়ে সে। আমি আর সইতে পারি না এই অভাবের কষ্ট। আহারে, তোর কথা শুনে আমার বড় কষ্ট হচ্ছে। তুই আমার সাথে আমার বাড়িতে চল, থাকবি। আমি কাজ করব মা, অলস হয়ে বসে থাকবো না। তুমি যদি দয়া করে থাকতে দাও, তবে তোমার ঘর ঝাড়ু দেব, রান্না করব, উঠোন পরিষ্কার করব। ঠিক আছে ঠিক আছে, কাজের কথা পরে হবে। তুই কচু পাতার ঝোল রাঁধতে জানিস? জানি গো মা, সেইটাই তো আমি রোজ বানাই, কিন্তু আমার স্বামী এটা দেখলে লজ্জা পায়।
লজ্জা কিসের? তুই কাল আমারে রেঁধে খাওয়াস, তারপর দেখি তোর হাতে কেমন লাগে। এখন ভিতরে চল আমার সাথে। রহিমা, তোর হাতের ঝোল খেয়ে গতকাল হাটের চা দোকানের মালিক এমন মুখ করে বসেছিল যে আমি হাসি চেপে রাখতে পারিনি। সে বলল, এই ঝোল কে রেঁধেছে, আবার কবে খাবো এমন জিনিস। আমি তখনই বুঝলাম তোর ঝোল খুব সুন্দর হয়েছে এবং সব লোকে পছন্দ করবে। সত্যি সত্যি বলছো তুমি মা? আমার তো বিশ্বাস হয় না। এই ঝোল নিয়ে আমি কত অপমান শুনেছি। মানুষ কি আসলেই কিনবে তোমার মনে হয়? তুই ভাবিস কচু পাতা গরিবের খাবার, ঠিক, কিন্তু গরিবের খাবার বলেই কি তা ভালো হবে না রে? গরিব মানুষের কি ভালো জিনিস কিনে খাওয়ার কোনো অধিকার নেই? সব অধিকার কি বড় লোকদের আছে? আমি তো কোনোদিন কিছু বেচিনি। হাটে বসলে যদি লোকে হাসাহাসি করে, যদি বলে এ আবার কি বিক্রি করছে। হাসুক, লোকের হাসি দেখে ভয় পেলে চলবে না তোর। আমার পুকুর পাড়ে কচু গাছ অনেক আছে, কোনো খরচ হবে না তোর। তুই শুধু মন দিয়ে রাঁধবি, আমি তোর সাথে হাটে বসবো। চিন্তা নেই রে, তোকে একা বসতে হবে না। দেখবি একবার যে খাবে লোকে মুখে মুখে বলে বেড়াবে। বুড়িমা, তুমি আমার জন্য এত কিছু করছো, আমি কিভাবে শোধ করব? শোধের কথা বলিস না রে মা, আমার ছেলে মেয়ে কেউ বেঁচে নেই, ঘরে একটা কথা কওয়ার লোক নেই। তুই এসেছিস আমার পাশে, আমার বুড়ি বয়সের সঙ্গী হয়ে, এইটাই তোর সব ঋণ শোধ হয়ে গেছে। যদি সত্যি বিক্রি হয়, আমি প্রথম টাকায় তোমার জন্য কি কিনবো বলো? আগে নিজেকে গুছাবি, এই বুড়ির কথা ভাবতে হবে না তোকে। মা, আজ 10 হাঁড়ি ঝোল শেষ হয়ে গেছে দুপুরের আগেই। এখনো লোক আসছে, একজন তো 2বার 3বার নিল। আমার খুশিতে বিশ্বাস হচ্ছে না, ঠিক ভাবতেই পারিনি যে মানুষ এত পছন্দ করবে। বলেছিলাম না তোকে, তোর হাতে জাদু আছে। দেখ, যারা প্রথমে সন্দেহ করছিল তারাই এখন বলছে আরেক বাটি দেও। মা, আজ 300 টাকা হয়েছে। করিম মাতব্বরের মাঠে সারাদিন খেটে 80 টাকা পায় আমার স্বামী, আর আমি কচু পাতার ঝোল বেচে 300 টাকা পেলাম। এইটা কি সত্যি নাকি স্বপ্ন, বিশ্বাস করতে পারছি না। একদম সত্যি, আর এইটা শুধু শুরু। তুই যদি নিয়ম করে করিস, হাটে নাম ছড়াবে তোর। পরে মানুষ ঘরেও ডেকে নিয়ে যাবে বাড়ির উৎসবে তোকে দিয়ে কচুর ঝোল রাঁধানোর জন্য। সত্যিই আজ মনে হচ্ছে হয়তো সুখের মুখ দেখতে পাবো আমি। এই সব কিছু হয়েছে তোমার আশীর্বাদে। করিম ভাই, ঘরে আছো? এই অন্ধকারে একা একা কি করো? কি হয়েছে ফুলি? বলো, কি বলবে এত রাতে? তোমার বউয়ের খবর শুনেছো? সে নাকি হাতে কচু পাতার ঝোল বেচে বেশ নামডাক করে ফেলেছে। পুরা হাটে তার নাম শুনছি আজকাল। মানুষে বলছে রহিমার ঝোলের জুড়ি নাই। আমি ভাবলাম তোমারে বলি কথাগুলো, তুমি তো কিছুই জানো না মনে হয়। রহিমা ঝোল বেচে? কোথায় সে থাকে? আমি তো তাকে কত খুঁজেছি, পাইনি। ওই গ্রামের শেষ মাথায় বুড়ি আমেনার বাড়িতে থাকে সে এখন। সেখান থেকে রান্না করে হাটে নিয়ে যায়। শুনছি ভালোই কামাই করছে আজকাল। তোমার বউ তো দেখি চালাক মানুষ, ঘর ছেড়ে গেছে কিন্তু বাইরে গিয়ে বেশ নাম কামিয়ে ফেলেছে। সে ভালো আছে? ভালোই তো আছে, খারাপ থাকবে কেন? ঘরে থাকতে শুধু যে জিনিস নিয়ে ঝগড়া হতো, এখন সেই জিনিস নিয়ে যখন টাকা রোজগার করতে পারছে, তখন আর তার পা মাটিতে পড়বে? ফুলি, তুমি যাও, আমার একটু একলা থাকতে দাও। আচ্ছা যাই, তবে একটা কথা কই, মানুষে কিন্তু কথা বলে অনেক কিছু তোমার নামেও। বলে করিম বউকে ঘর ছেড়ে বাইরে বার করে দিয়েছে, আর তার বউ বাইরে গিয়ে মজা করছে। যাও বললাম তো তোমাকে। আরে আর কিছু বলো না, যা শোনবার ছিল শুনেছি, বাকিটা আমাকে একলা ভাবতে দাও। আমার আর কিচ্ছু শোনবার নেই। আচ্ছা যাই, নিজে যা ভালো বোঝো করো। তবে তোমার বউ আর তোমার কাছে ফিরবে না, এটাই সত্যি।
রহিমা, তুমি এখানে আছো? আমি তোমাকে কত খুঁজেছি। বসো, জল খাবে? অনেকটা পথ হেঁটে আসছো তো। জল পরে খাবো, আগে কথা বলি তোমার সাথে। রহিমা, আমি একটা জানোয়ারের মতো ব্যবহার করেছি তোমার সাথে। তুমি চলে যাওয়ার পর বুঝলাম আমি কত কত একা, আমার সব কিছু শূন্য হয়ে গেছে। তুমি অনেক দিন পর আসলে, ভাবছিলাম হয়তো কোনোদিনই আসবে না আর আমার কাছে। আসবার সাহস পাইনি, লজ্জা করছিল খুব নিজের মধ্যে। অনেক ভেবে বুঝলাম আমি শুধু তোমাকে কষ্ট দিইনি, তোমাকে চিনতেও পারিনি আমি। আমি তোমাকে ঘৃণা করি না গো, কোনো দিন করিনি। আমি জানতাম তোমার রাগ বাইরের মানুষের অত্যাচারের ফলে হচ্ছে। শুধু আমার কষ্ট হতো যে তুমি সেই রাগ আমার ওপর দেখাতে বলে। আমি জানি তুমি বুঝছো, আর আমি কিছুই বুঝিনি। তোমাকে আমি তো কচু পাতায় রান্না করবার জন্য কত কথা শুনিয়েছি, আর সেই কচু পাতা বিক্রি করে এখন তুমি সারা গ্রামের সামনে মাথা উঁচু করে বেঁচে আছো। হ্যাঁ, এখন এসব বলে কি হবে? কাঁদার সময় শেষ হয়ে গেছে, এখন কাজ করার সময়। কথা শুধু মুখে বললে আর হবে না, তোমাকে বদলাতে হবে। নিজের রাগ সামলাতে পারবা? অন্যের কথা শুনে আবার আমাকে ছোট করবে না তো? আর কোনো দিন আমি কারোর কথা কানে নেব না। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি যদি আরেকটা সুযোগ দাও আমাকে, আমি নতুন করে শুরু করতে চাই আবার। খাও, আজ একটু বেশি মশলা দিয়ে রেঁধেছি তোমার জন্য। বুড়িমা আমাকে শিখিয়েছে কচু পাতার ঝোলে নারকেল বাটা দিলে স্বাদটা অন্যরকম সুন্দর হয়। কেমন লাগছে খেয়ে বলো আমাকে। এই সেই ঝোল, আমাদের ঘরে যেটা রাঁধতে তুমি। আমি সেদিন বলেছিলাম এই খাবার মানুষে খায় না, আর আজকে এটা আমার কাছে অমৃত মনে হচ্ছে। সত্যি মনে হচ্ছে আমি বদলে গেছি, এবং এই বদলানোটা অনেক আগে দরকার ছিল। আমি আজ তোমাকে কিছু কথা বলতে চাই। কি কথা? বুড়িমা আমাকে বলেছে যে ওই শয়তান লোকের কাছে তোমাকে আর কাজ করতে যেতে দেবে না। কিন্তু যদি ওর কাছে কাজ করতে না যায়, তাহলে খাবো কি? কোনো চিন্তা নেই, কেন? আমি তোমাকে বলবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? দেখো, আমাদের পুরনো জীবন, সে জীবন পুরনো হয়ে গেছে, ওখানে আর আমরা ফিরে যাব না। কিন্তু এখানেই বা বাঁচবো কি নিয়ে? বুড়িমার যা জমানো আছে তাতে তুমি যত ভালোই চাষ করতে পারো, তোমার সমস্ত অভিজ্ঞতা দিয়ে তুমি কচুর চাষ করবে, আর আমি ঝোল বানিয়ে বাজারে বিক্রি করব। এমনিতেই আমার ঝোল মানুষ খাচ্ছে, কিন্তু এত বেশি চাইছে যে আমি দিতে পারছি না, কারণ কচু পাতার অভাব পড়ছে। আমি রাজি, সব শর্তে রাজি তোমার। তুমি আরো 10টা শর্ত দিলেও রাজি হব, কিন্তু আমি কি পারবো? এতদিন তুমি যখন অন্য মানুষের জন্য পেরেছো, তখন নিজেদের জন্যও পারবে। ঠিক আছে, আর আমরা ওই পুরনো বাড়িতে ফিরে যাব না। এখানে বুড়িমার বাড়িতেই আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো, এবং আমি কচু চাষ করব আর তুমি বিক্রি করবে। তাহলে সত্যি বলছো তুমি আমার শর্ত মেনে নিলে? হ্যাঁ, কারণ এইবার আমি বুঝছি সংসার মানে শুধু ঝগড়া ঝামেলা করা নয়, বরং পরস্পর মিলেমিশে থাকা আর লোকের কথায় কান না দেওয়া। আমি সারা জীবন ভেবেছি যে কি পাপ করেছি যে আমাকে এই শেষ বয়সে সবাই ছেড়ে চলে গেল, কিন্তু এখন বুঝতে পারছি যে জীবনের সুখ এখনো কিছু বাকি ছিল, তাই শেষ বয়সে তোমাদেরকে ফিরে পেয়েছি আমি। তোমরা আমার নিজের মেয়ে জামাইয়ের মতো এখানে থাকবে। মা, আপনি যদি অনুমতি দেন আমি কালকে থেকেই কাজ শুরু করব। পুকুর পাড় পরিষ্কার করব, মাটি উল্টে কচুর গোড়া বসাবো। আমি আর কারোর গোলামি করতে চাই না। যারা আমাদের নিয়ে খারাপ কথা বলছে তাদেরকে বলতে দাও, আমরা নিজেদের মতো করে গুছিয়ে নিয়ে সৎ পথে তাদের দেখিয়ে দেব। এই কথাটাই আসল, কাউকে দেখানোর জন্য কোনো কিছু করার দরকার নেই। রহিমা, আমাকে মাফ করো। আমি তোমার কাছে যতবার ক্ষমা চাইবো তত কম হবে, আমি জানি। মাফ তো কবেই করেছি। চলো এখন শান্তিতে খাওয়া দাওয়া করে নেওয়া যাক সবাই মিলে। তোমরা দেখলে তো, ঝগড়া ঝামেলা করলে আর অন্যের কথা শুনলে জীবনে শান্তি সুখ কিছুই থাকে না। তাই তোমরাও বাইরের লোকের কথা শুনে ঘরের মানুষকে কষ্ট দিও না। আর বলতে পারবে আমার জমির কোন জায়গাতে কচু হয়? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।
আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে গল্পটা অবশ্যই শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো।